আমার স্নেহে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই সুরজিৎ মানা ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতি ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে এইচএস এবিটি টেস্ট পেপার 2024 পেজ নাম্বার এসি 317-তে ইতিহাসে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটে এসে কিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। এর আগে আমি তোমাদের এবিটি টেস্ট পেপারের যতগুলো ইতিহাসের প্রশ্নপত্রের সেট রয়েছে সেই সেটের এমসিকিউ প্রশ্নের উত্তর আলোচনা করে ভিডিও আকারে ছেড়েছি। এছাড়াও এসি 3, এসি 47, এসি 79, এসি 118, এসি 146, এসি 182, এসি 203, এসি 242, এসি 278, এসি 289 এই সমস্ত পেজের ইতিহাসে যে প্রশ্নপত্র সেটগুলো রয়েছে সেই সেটের এসে কি প্রশ্নের উত্তরগুলো আলোচনা করে ভিডিও করে সুন্দর টাইপ করে ছেড়েছি। ওই সমস্ত ভিডিওগুলো দেখতে তোমরা এই ভিডিও ডিসক্রিপশানে তার প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, অথবা তোমরা আমার এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। আর তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে দেখো। আলোচনা শুরু করছি। 2 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও। প্রথম প্রশ্ন, ভাস্কো দা গামা কবে ভারতে আসেন? কবে হবে? উত্তর, ভাস্কো দা গামা 1498 সালে ভারতে আসেন। 2 নম্বর প্রশ্ন, অতি রাষ্ট্রীয় অধিকার কী? উত্তর, চীনে অবস্থিত ব্রিটিশ নাগরিকদের অপরাধমূলক কাজকর্মের বিচারের দায়িত্ব ইংরেজদের বিচারালয়ে নিষ্পত্তির অনুমতি দেওয়া হয়। এই অধিকার বলে ব্রিটিশ নাগরিকরা চীনে বসবাস করলেও চীন সম্রাটের অধীনতা থেকে মুক্ত থাকেন। এই বিশেষ সুবিধা অতি রাষ্ট্রের অধিকার নামে পরিচিত। এই অধিকার অন্যান্য রাষ্ট্রকে চীনের সঙ্গে বাণিজ্যিক সন্ধি স্বাক্ষরে আগ্রহ করে তুলেছিল। মার্কেন্টাইল বাদ কথাটিকে সর্বপ্রথম ব্যবহার করেন? উত্তর, মার্কেন্টাইল বাদ কথাটি প্রথম ব্যবহার করেন অ্যাডাম স্মিথ। 3 নম্বর প্রশ্নের, বাণিজ্যিক মূলধন বলতে কী বোঝায়? উত্তর, শিল্প বিপ্লবের আগে পুঁজিপতিরা বাণিজ্যে মূলধন বিনিয়োগ করতেন। বাণিজ্যে বিনিয়োজিত এই মূলধন বাণিজ্য মূলধন নামে পরিচিত। অথবা যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বটি কী? উত্তর, ব্রিটিশ জীববিজ্ঞানী চার্লস ডারউইন তার যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বে বলেছেন, পৃথিবীতে জনসংখ্যার বৃদ্ধির ফলে জীবন ধারণের উপকরণের ঘাটতি দেখা দিলে বিভিন্ন জাতির মধ্যে সংঘাত অনিবার্য। সেক্ষেত্রে সবচেয়ে যোগ্য বা শক্তিশালী জাতি এই সংঘাতে জয়ী হয়ে পৃথিবীতে টিকে থাকবে। ইউরোপের ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতারত জাতিগুলিকে যোগ্যতম জাতির শ্রেষ্ঠত্ব রক্ষার তত্ত্ব হিসেবে প্রতিষ্ঠা করেছে। 4 নম্বর প্রশ্ন, সূর্যাস্ত আইন কী ছিল? উত্তর, লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তে বলা হয় যে প্রতি বাংলা বছরের শেষ দিনে সূর্য অস্ত যাওয়ার আগে জমিদার বা তালুকদারকে তার প্রদেয় রাজস্ব প্রতিশোধ করতে হবে, অন্যথায় তার সমগ্র জমিদারি বা তার অংশবিশেষ সরকার বাজেয়াপ্ত করে নেবে। এই বিধি সূর্যাস্ত আইন নামে পরিচিত। 5 গ্যারান্টি ব্যবস্থা কি? উত্তর, ভারতের রেলপথ নির্মাণের ক্ষেত্রে বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করার জন্য সরকার বেসরকারি কোম্পানিগুলিকে বিনামূল্যে জমি দেওয়া, তাদের লগ্নিকৃত মূলধনের উপর 5% সুদ বা ভর্তুকি দেওয়া, শতকরা 5 টাকার বেশি লাভ হলে তা কোম্পানি বা সরকারের মধ্যে সময়ে বণ্টিত হওয়ার অঙ্গীকার করে, যা গ্যারান্টি নামে পরিচিত। অথবা ক্যান্টন বাণিজ্য কাকে বলে? উত্তর, চীনা প্রশাসনের সাংস্কৃতিক শ্রেষ্ঠত্বের কারণে চীনা আদালত 1759 খ্রিস্টাব্দে এক নির্দেশনামার দ্বারা একমাত্র ক্যান্টন বন্দরকে বর্বর বিদেশিদের বাণিজ্যের জন্য খুলে দেয়। এভাবে বন্দরকে কেন্দ্র করে চীনের বিদেশিদের বন্দর কেন্দ্রিক যে বাণিজ্য প্রথা সূচনা হয় তা ক্যান্টন বাণিজ্য নামে পরিচিত। তারপরে 6 নম্বরে উডেন ডেসপ্লেস কি? উত্তর, ভারতের শিক্ষা ব্যবস্থাকে নিয়মবদ্ধ ও সুসংহত করার জন্য 1854 খ্রিস্টাব্দে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড একটি শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা জারি করেন। এতে সরকারি উদ্যোগে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপন, স্বতন্ত্র শিক্ষা বিভাগ তৈরি, নারী শিক্ষার প্রসার, মাতৃভাষার শিক্ষাদানের ব্যবস্থা প্রভৃতি সুপারিশ করা হয়। এটি উডের হবে স্পেলিংটা মিস্টেক হয়েছে, উডের ডেসপ্লেস নামে পরিচিত। 7 নম্বর 3 আইন কি? উত্তর, ব্রাহ্মণ্য সমাজের আন্দোলনের পরে 1872 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার অ্যাক্ট 3 বা 3 আইন পাস করে এবং তার দ্বারা বাল্যবিবাহ, বহুবিবাহ প্রভৃতি সামাজিক সংস্কারগুলি নিষিদ্ধ করা হয় এবং বিধবা বিবাহ ও সবর্ণ বিবাহকে স্বীকৃতি দেওয়া হয়। অথবা কলকাতা বিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? উত্তর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন জেমস উইলিয়াম কলভিল। 8 নম্বর, সত্য শতক সমাজকে প্রতিষ্ঠা করেন? উত্তর, সত্য শতক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিরাও ফুলে। 9 নম্বরে, রাওলাট সত্যাগ্রহ কি? উত্তর, কুখ্যাত রাওলাট আইনের প্রতিবাদে গান্ধীজির সভাপতিত্বে 1919 খ্রিস্টাব্দে সত্যাগ্রহ সভা প্রতিষ্ঠিত হয় এবং বিভিন্ন স্থানে স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন গড়ে ওঠে। রাওলাট আইন বিরোধী এই আন্দোলন রাওলাট সত্যাগ্রহ নামে পরিচিত। অথবা কে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন? উত্তর, রামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন। 10 নম্বর, পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? উত্তর, 1932 সালের 24 সেপ্টেম্বর। তারপরে 11 নম্বর প্রশ্ন, লাহোর প্রস্তাব কি? উত্তর, লাহোর প্রস্তাব হল ভারতীয় উপমহাদেশে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের জন্য একটি পৃথক রাষ্ট্রের দাবি জানিয়ে উপস্থাপিত প্রস্তাবনা। 1940 সালের 23 মার্চ লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে
প্রস্তাবটি উপস্থাপন করেন তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী আবুল কাসেম ফজলুল হক। পরবর্তীতে এই প্রস্তাবের ভিত্তিতে ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়। এই জন্য লাহোর প্রস্তাবকে পাকিস্তান প্রস্তাবও বলা হয়। অথবা এশিয়াবাসীদের জন্য এশিয়ার স্লোগানের উদ্দেশ্য কী ছিল? উত্তর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের স্লোগান ছিল এশিয়াবাসীদের জন্য এশিয়া। এর মূল উদ্দেশ্য ছিল পশ্চিমী শক্তিগুলি নয়, এশিয়ার কর্তৃত্ব স্থাপন করবে জাপান। তার 12 নম্বর প্রশ্ন, কোন জাহাজে নৌবিদ্রোহ শুরু হয়? উত্তর, তলোয়ার নামক জাহাজে প্রথম নৌবিদ্রোহ শুরু হয়। তারপরে 13 নম্বর প্রশ্ন, বেস্টন নীতি কি? উত্তর, সমাজতান্ত্রিক চ্যালেঞ্জ তথা সফিক সম্প্রসারণের তথা সম্প্রসারণের মোকাবিলায় প্রখ্যাত মার্কিন কূটনীতিবিদ জর্জ এফ কেন্নার 1947 খ্রিস্টাব্দে মিস্টার এক্স ছদ্মনামে বা ফরেন অ্যাফেয়ার্স নামে পত্রিকায় সোভিয়েত কার্যকলাপে উৎস নামে এক প্রবন্ধে লিখেন, আমেরিকান সরকারের উচিত সোভিয়েত প্রভাব যে সকল অঞ্চল বিদ্যমান তাকে সেখানে সীমাবদ্ধ রাখা। এই নীতি নামে বর্জিত, এটি বেস্টন নীতি নামে বর্জিত। তারপরে 14 নম্বর প্রশ্ন, জেনেভা সম্মেলন কেন রাখা হয়? উত্তর, দিয়েন বিয়েন ফুর যুদ্ধে ফ্রান্সের চূড়ান্ত পরাজয়ের পর ইন্দো চীন সমস্যার সমাধানের উদ্দেশ্যে 1954 খ্রিস্টাব্দে 8 মে জেনেভা সম্মেলন রাখা হয়েছিল। 15 নম্বর প্রশ্ন, তৃতীয় বিশ্বযুদ্ধ। উত্তর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলোতে তৃতীয় বিশ্ব বলা হয়, যেমন ভারতবর্ষ। 16 নম্বর প্রশ্ন, সার্ক কি? উত্তর, সার্ক হল দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতামূলক একটি সংস্থা। দক্ষিণ এশিয়ার 7টি দেশ যথা ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। 1985 খ্রিস্টাব্দে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে পারস্পরিক সংস্কৃতির আদান প্রদান এবং শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে অর্থনৈতিক, সামাজিক উন্নয়ন ও অগ্রগতি ঘটানোর উদ্দেশ্যে সার্ক নামক সংগঠনটি গড়ে উঠে তুলেছিল। 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা এই বইটি টেস্ট পেপারের এসি 17 নম্বর পেজের ইতিহাসে যে প্রশ্নপত্রের সেটটি ছিল সেই সেটির এসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার সঙ্গে ডান দিকে বেল আইকন অল অপশনে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই কাছে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বলছি। আশা করি তোমরা সকলে বর্তমানে ভালো এবং সুস্থ আছো। ওকে।